জন্মাষ্টমীর ঠিক 2 দিন আগে একটু বেশ বৃষ্টি ওয়েদার ছিল, আর তখন মনে হয়েছিল রাতে ডিনারে ভাতের বদলে আমি বাসন্তী পোলাও আর নিরামিষ আলুর দমটা বানিয়ে ফেলি। আমরা দুজনেই কিন্তু প্রচণ্ড পরিমাণে বিরিয়ানি থেকেই বাসন্তী পোলাও আর ফ্রাইড রাইস কিন্তু ভীষণ ভালোবাসি। আর যেহেতু সামনে জন্মাষ্টমী ছিল, ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল, ছোট্ট একটা রিলস শেয়ার করেছিলাম, আজকে পুরো ভিডিওটা শেয়ার করছি। আর এই হলো আমার ছোট্ট সোনামণি, যে কিনা মুড়ি খেতে ভীষণ ভালোবাসে। আমি যখন একটু কাজে ব্যস্ত হয়ে যাই, রান্নার কাজে, তখন এইভাবে ওকে একটা বড় বাটিতে মুড়ি দিয়ে বসিয়ে দিই। ও কিন্তু নিজের মতো বেশ আনন্দে খায় আর থাকে। নমস্কার, আমি মধুমিতা, আমার আরও একটি কুকিং ব্লগে তোমাদের স্বাগত জানাই। বাসন্তী পোলাও বানানোর জন্য আমি এখানে নিয়েছি 1 বাটি বাসমতি রাইস। নর্মালি এই পোলাও কিন্তু গোবিন্দভোগ চাল দিয়েই বানানো হয়ে থাকে, তবে আমার কাছে গোবিন্দভোগ চালটা ছিল না, তাই আমি বাসমতি রাইসেই কিন্তু বানিয়েছিলাম। আর এই দুটো রাইসেই কিন্তু বাসন্তী পোলাও বানানো যায় এবং খেতে অনেক টেস্ট লাগে। 2 রকম চালে 2 রকমই টেস্ট হয়, আলাদা আলাদা টেস্ট হয়, কিন্তু খেতে বেশ ভালো লাগে। চালটা ভালো করে ধুয়ে নেওয়ার পরে আমি এখানে 2 চামচ হলুদের গুঁড়ো দিলাম, ছোটো চামচের 2 চামচ হলুদের গুঁড়ো। কারণ এই বাসন্তী পোলাও তো একটা বাসন্তী কালার, মানে একটা হলদে কালার চাই, তো সেটার জন্য ন্যাচারাল একটা বেশ ফুড কালার যেমন আমি হলদি গুঁড়োই ব্যবহার করি যখনই আমি পোলাওটা বানাই। তোমরা চাইলে ফুড কালারও ব্যবহার করতে পারো। আর পোলাওটা কিন্তু আমি কুকারে বানাই, একদম পারফেক্ট ঝরঝরে পোলাও তৈরি হয়। 1 চামচের মতো আমি দেশি ঘি দিলাম, ঘিটা কিন্তু বাড়িতেই তৈরি করা। তারপর এটার মধ্যে বেশ কিছুটা কয়েকটা কাজু দিয়েছি। তারপর ওই চালটা দিয়ে দিলাম, হলুদ মাখানো বাসমতি রাইসটা দিয়ে মোটামুটি 30 সেকেন্ড মতো একটু ভেজে নিলাম ঘিয়ের মধ্যে, যাতে হলুদের কাঁচা গন্ধটা চলে যায়। এরপর বেশ কিছু কিশমিশ দিলাম। কিশমিশ আর কাজুর পরিমাণটা বললাম না, তোমাদের যতগুলো পছন্দ তোমরা ততগুলোই দেবে। তারপরে এখানে যে বাটি চাল নিয়েছিলাম সেই বাটির মাপে 2 বাটি জল দিলাম। এখানে কিন্তু জলের মাপটা ঠিকঠাক দিলে তবে কিন্তু পোলাওটা খুব ভালো তৈরি হবে। তারপর এখানে দিয়েছি 1/3 বাটি হচ্ছে চিনি। যেহেতু এই পোলাওটা মিষ্টি হয়, তাই এখানে চিনি তো লাগছেই। আর জলের পরিমাণটা ঠিক এইভাবে দেবে যে 1 বাটি চালের জন্য 2 বাটি জল। চিনিটা একটু টেস্ট করে নিলাম, মিষ্টিটা টেস্ট করে নিলাম কেমন আছে, তো মিষ্টিটা ঠিকঠাকই ছিল। তারপর প্রেসারে ঢাকনা লাগিয়ে লো আঁচে, একদম লো আঁচে একটা সিটিতে বসিয়ে দিয়েছি। তারপর এখানে পরবর্তী পর্যায়ে চলে এলাম। নিরামিষ আলুর দম যেহেতু বানাবো, তার জন্য আমার এখানে লাগছে আদা। আমি 2 ইঞ্চি মতো, 2 ইঞ্চির একটু বেশি আদা নিয়েছি। আর আদা কিন্তু আমি ছাল ছাড়াই না, এমনি আদাটা ভালো করে ধুয়ে বেটে নিই। শিলনোড়াতে ভালো করে বেটে নিলাম। তোমরা চাইলে মিক্সিতেও পেস্ট করতে পারো, তবে আদাটা থেতো না করে আদাটাকে একটু ভালোভাবে ফাইনভাবে বেটেই আলুর দমটা বানালে বেশ ভালো লাগে। আদাটা বাটা হয়ে গেছে, এরপর সেটাকে একটা প্লেটের মধ্যে তুলে রাখছি। এরপর আরেকটা মেন একটা ইনগ্রিডিয়েন্টস দেবো, যেটার জন্য নিরামিষ আলুর দমের স্বাদটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। এখানে আমি 1 চামচের মাপে ধনে, মৌরি আর জিরে একসঙ্গে মিক্স করে 1 চামচের মাপে নিয়েছি, সেটাও আমি বেটে নিয়েছি। এরপর আলুর দমটা তুলে নিচ্ছি, যার জন্য কড়াইতে বেশ কিছুটা পরিমাণ সর্ষে তেল দিলাম। আর তেলের মধ্যে বরাবরই আমি যে কোনো রান্নার আগে একটু চিনি অ্যাড করি। তারপর দিয়েছি কয়েকটা লবঙ্গ আর এলাচি, কয়েকটা বলতে 2টো লবঙ্গ, 2টো এলাচি আর 2টো শুকনো লঙ্কা এইভাবে একটু ফেড়ে দিয়েছি। শুকনো লঙ্কাগুলো ভালো করে ভাজা করে নেব, একটা বেশ ভাজা একটা গন্ধ বেরোবে। সেই সময় আমি এর মধ্যে দিলাম 1 চামচ লবণ। লবণটা দেওয়ার কারণ যাতে করে তেলটা ছিটকে না আসে, আদাটা দেওয়ার পর তেল অনেকটা ঠিক রয়ে, লবণ বা হলুদ একটু তেলের মধ্যে দিয়ে দিলে আর ঠিকরে আসে না। 30 সেকেন্ড মতো একটু ভাজা করে নিয়েছি আদাটা। তারপর এর মধ্যে দিয়েছি একটি ছোট সাইজের টমেটো, পুরোটাই দিয়েছি, ছোট স্লাইস করে এটার মধ্যে দিয়েছি। ভালো করে ভাজা করে নিচ্ছি। আর এরপর দিলাম ছোট চামচের 1.5 চামচ হলুদের গুঁড়ো। মশলাটা ভালো করে আবারও মিক্স করে নিচ্ছি। তারপর এখানে আমি আলু আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, 2টো বড় সাইজের আলু ছাল ছাড়িয়ে ভালো করে প্রেসারে লো আঁচে 2টো সিটিতে দিয়ে আমি এটা সেদ্ধ করে রেখেছিলাম।
গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম আঁচে করে দিয়েছি, হাইতে একদম দেবে না বা লোতেও একদম রাখবে না। আলুটা ভালো করে মিক্স করে নিচ্ছি। আলুটা সেদ্ধ করে নিলে আলুর দমটা তৈরি করতে অনেক তাড়াতাড়ি হয়। তারপর এর মধ্যে দিলাম ওই যে বেটে রাখায় মশলাটা, যেমন ধনে, জিরে আর মৌরি যে বাটা, ওইটা আমি দিয়ে দিলাম। জল দেওয়ার আগেই অবশ্যই জিরে বাটা অথবা মৌরি বাটা যেগুলো, ওইগুলো জল দেওয়ার আগে দিয়ে মিশিয়ে নেবেন। তারপর হ্যাঁ, ভুলেই গেছিলাম কাঁচা লঙ্কা বাটা দিতে। আর আমি যে কোনো রান্নাতেই কাঁচা লঙ্কা বাটাটাই বেশি ব্যবহার করি। তো কাঁচা লঙ্কা বাটা দিয়ে আরও কিছুক্ষণ একটু আলুর সঙ্গে মিশিয়ে নিলাম, একটু ভেজে ভেজে নিলাম, যাতে একটু কাঁচা ফ্লেভারটা চলে যায়। ভালো করে আলুটা মশলার সঙ্গে মিশে গেছে। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এবার এখানে জলের পরিমাণটা আমি একটু কম দিয়েছি, যেহেতু এটা একটু থকথকে রাখবো আমি গ্রেভিটা। তোমরা যেরকম গ্রেভি করতে চাও সেই রকম জল দিতে পারো। তারপর দিলাম সানরাইজের গরম মশলা গুঁড়ো। ঝোলটা ফুটে উঠেছে, গ্রেভিটা ফুটে উঠেছে, এই রকম একটা থকথকে গ্রেভি আমি রেখেছি, যেটা পোলাওয়ের সঙ্গে খেতে কিন্তু বেশ ভালো লাগে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি, আলুর দমটাও রেডি হয়ে গেছে। আর এখানে বাসন্তী পোলাওটা একদম রেডি। প্রেশারটা বন্ধ করে দিয়ে একদম ঠান্ডা করে নিয়েছি, মানে একদমই গরম নেই। হাতটা কিন্তু ভালো করেই চেপে রাখা যাবে, এই রকম অবস্থায় আমি ঠান্ডা করে নিয়েছি। আলুর দমটাও রেডি আর বাসন্তী পোলাও রেডি, শুধু খাওয়ার অপেক্ষা। আর একদম পারফেক্ট আর ঝরঝরে হয়েছে। এই টিপস ফলো করে যদি তোমরা বাসন্তী পোলাও রান্না করো, সেই গোবিন্দভোগ চালেই করো বা এই বাসমতি রাইসেই করো, পোলাওটা কিন্তু একদম ঝরঝরে হবে। দেখো কত সুন্দর এটা ঝরঝরে হয়েছে। আর এটা একদম বেসিক কেন বলছি, আমি এখানে কিন্তু কোনো গোটা গরম মশলা আমি পোলাওয়ের মধ্যে ব্যবহার করিনি, যেমন এলাচ, লবঙ্গ, কাঠচকলা, এগুলো দিয়ে থাকে অনেকে, আমিও দিই মাঝে মধ্যে, তবে আমি মাঝে মধ্যেই দিই, সবসময়ের জন্য আমি এই বেসিকভাবেই রান্না করি। তারপর একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি পোলাও আর তার সঙ্গে নিরামিষ আলুর দম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা এই টিপস ফলো করে পোলাও আর আলুর দম বাড়িতে বানিও। কেমন হয়েছিল আমাকে কমেন্ট করে জানিও। নতুন নতুন আরও ভিডিও পাওয়ার জন্যে আমার পেজটাকে লাইক, শেয়ার এবং ফলো করতে ভুলো না। এখনকার মতো বিদায় নিচ্ছি। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো।